এই ভিডিওতে আমরা সেন্টেন্স বা বাক্য সম্পর্কে ধারণা দেব। সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি, অর্থাৎ সেন্টেন্স গঠনগত দিক থেকে কত প্রকার এবং অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার তা এই ভিডিওতে আমরা আজকে শিখে নেব। সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নিই। সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে না পারে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। অর্থাৎ দুই বা ততোধিক শব্দ একত্রে মিলিত হয়েছে ঠিকই, কিন্তু বক্তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে না পারে তাহলে তাকে বাক্য বা সেন্টেন্স বলা যাবে না। আর যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাহলে তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। The sentence is known as the basic unit of English grammar. It contains a word or a group of words that express complex idea, sense, feelings, or maintain meaning and consists of a subject and a verb. তো এটা হচ্ছে গিয়ে the sentence is known as the basic unit of English grammar. তো সেন্টেন্স হচ্ছে কি ইংরেজি ব্যাকরণের একটি মূল বিষয়। এটি বহন করে একটি ওয়ার্ড বা একটি গ্রুপ, যেই ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস প্রকাশ করে কমপ্লিট আইডিয়া সম্পূর্ণ রূপ, সেন্স অর ফিলিংস অনুভূতি, হ্যাঁ ইচ্ছা অনুভূতি এরকম আর কি, তো অর মিনিং অ্যান্ড কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, অর্থাৎ অথবা অর্থ প্রকাশ করে এবং ইহা সাবজেক্ট এবং ভার্বের সমন্বয়ে গঠিত। অলসো ইট মে কনসিস্ট an object or a complement. আবার এটি অবজেক্ট or complement উপাদান নিয়েও গঠিত হতে পারে। And the word are worded properly. এবং তার মাধ্যমেই ওয়ার্ডটি গঠিত হয় যথাযথভাবে। A verb is a must in a sentence. একটা সেন্টেন্সের একটা ভার্ব অবশ্যই লাগবে, ভার্ব ছাড়া সেন্টেন্স কল্পনা করা যায় না। And without a verb no sentence can be formed, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হবে না। Look at the example very carefully. Sheena eats pizza. In this sentence, Sheena is the subject, eat হচ্ছে গিয়ে একটি verb এবং pizza হচ্ছে গিয়ে object. Rohim loves to travel. তো here Rohim is the subject, তো রহিম হচ্ছে গিয়ে subject, loves is the verb, loves হচ্ছে verb এবং travel is an object or complement. তো ট্রাভেলটাকে আমরা উপাদান কিংবা অবজেক্ট হিসেবে নিতে পারি। সিমিলারলি দে প্লে ফুটবল। এখন যদি ওয়ার্ডগুলোকে অগুছলভাবে বা ওয়ার্ডের মিনিং না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবে না। যেমন ফুটবল, ধরেন ফুটবল দে প্লে, কিংবা ধরেন প্লে ফুটবল দে, এভাবে যদি আমরা উল্টাপাল্টা করে সাজাই, অগুছলভাবে সাজাই, তাহলে কিন্তু এটা আসলে পূর্ণাঙ্গ বাক্য হবে না। এইখানে দেখুন আবার উদাহরণ দিয়ে দিছে যে যেমন রহিম লাভস টু ট্রাভেল কে যদি আমরা ওয়ার্ডার মেনটেন না করে লিখি টু ট্রাভেল লাভস রহিম, এখানে সম্পূর্ণভাবে মনের কোনো অর্থ প্রকাশ পায় না, তাই এটা কোনো বাক্য না। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স।
তো there are 5 categories of sentence according to the meaning and function. তো এখানে বলা হয়েছে যে অর্থগত দিক থেকে সেন্টেন্স মূলত 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই অর্থগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার। তো এখন আসি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটা দেখি। তো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। Assertive sentence is a simple statement or assertion and it may be affirmative or negative, অর্থাৎ বর্ণনা কিংবা বিবৃতি প্রকাশ পাবে ওই সেন্টেন্স দ্বারা এবং এটা হাবোধক কিংবা নাবোধক উভয়ই হতে পারে। You may follow a pattern like subject verb subject plus verb plus object or complement or adverb. তো এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা। তো এটাকে কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স ইকুয়াল হচ্ছে গিয়ে সোবো, মানে এস ভি ও, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এই রূপটা দ্বারা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স প্রকাশ পায়। তো এখন আমরা দেখেন যদি এক্সাম্পলে যাই, হি রিডস দ্য বুক, এখানে সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং অ্যাফার্মেটিভ বা হাসূচক বাক্য বোঝানো হয়েছে। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হলো ভার্ব এবং দ্য বুক হচ্ছে কি অবজেক্ট। এখন উপরে দেওয়া প্যাটার্নের সাথে খুব সহজে মিল পাচ্ছি, যা মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট অর্থাৎ সোবো বা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি। উই ডু নট রান ইন দ্য সান একটি সাধারণ বিবৃতি এবং এটি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। উই হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, ডু নট হচ্ছে গিয়ে নেগেটিভ অংশটা, রান হচ্ছে গিয়ে ভার্ব এবং ইন দ্য সান হচ্ছে গিয়ে অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর এক্সটেনশন অর অ্যাডভার্ব, যেটাই বলা যায় না কেন। তো এখানেও কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি ওই স্ট্রাকচারের সাথে অ্যাসার্টিভে। আবার দেখেন এভরিবডি শুড রিড দিস পোয়েম, এখানে শুড একটি মডেল অক্সিলারি। তো এখানেও দেখেন মডেল অক্সিলারি সমন্বয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে সোবো বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর অ্যাডভার্ব এর মানে যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে গিয়ে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞাসা করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো an interrogative sentence asks any questions to get a reply to something or someone and ends with an interrogative sign, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে থাকবে। One of the two following ways may form an interrogative sentence. It may begin with helping verbs and modal auxiliaries, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় হেল্পিং ভার্ব অথবা মডেল অক্সিলারিজ দ্বারা শুরু হবে। তো এখন আমরা যদি দেখি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি এবং মডেল অক্সিলারি গুলা কি। অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বটি হচ্ছে গিয়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ,
হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে গিয়ে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। এবং মডেল অক্সিলারিজ কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে গিয়ে মডেল অক্সিলারিজ। এক্সাম্পল, ডু ইউ নিড সাম মানি? এখানে দেখেন প্রথমে কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডু ইউ নিড সাম মানি। মূল কথা হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হবে, কিংবা ডব্লিউএইচ কোয়েশ্চন দ্বারা শুরু হবে। ইজ হি ইউর ব্রাদার? এখানে দেখেন হেল্পিং ভার্ব তথা অক্সিলারি ভার্বের সমন্বয়ে গঠিত হয়েছে। ইজ হি ইউর ব্রাদার অর্থাৎ ভার্ব দ্বারা, মূল কথা হচ্ছে কি ভার্ব দ্বারা শুরু হবে। এত কিছু দরকার নেই, মূল কথা আপনারা জানবেন যে ভার্ব দ্বারা শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকে। শ্যাল আই, শুড আই কল ইউ, এখানে দেখেন মডেল অক্সিলারি দ্বারা শুরু হয়েছে, এটাও কিন্তু ভার্ব, মডেল অক্সিলারি কিন্তু ভার্ব। অর্থাৎ মূল কথা থেকে যেরকম ভার্বই হোক না কেন, মূল কথা ভার্ব দ্বারা শুরু হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা দেখেন মে বিগিন উইথ ডব্লিউএইচ কোয়েশ্চনস লাইক হু, হোয়ার, হোয়েন, হোম, হোয়াট, হুইচ, হাউ, ইটিসি। এটা কিন্তু আমি আগেই বলে দিছি যে হয় ভার্ব দ্বারা শুরু হবে, নয় ডব্লিউএইচ কোয়েশ্চনস দ্বারা সেন্টেন্সটি শুরু হবে। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? হ্যাঁ, তোমার ঠিকানা কই? এখানে দেখেন ডব্লিউএইচ কোয়েশ্চন দ্বারা ওয়ার্ডটা শুরু হয়েছে এবং শেষে কিন্তু কোয়েশ্চন মার্ক আছে। হোম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? হোম কিন্তু ডব্লিউএইচ কোয়েশ্চন দ্বারা শুরু হয়েছে। হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট? এটাও কিন্তু ডব্লিউএইচ কোয়েশ্চন দ্বারা শুরু হয়েছে এবং শেষে কোয়েশ্চন মার্ক আছে। এখন যাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে সাবজেক্ট গোপন থাকে, অর্থাৎ সাবজেক্টটাকে আসলে প্রকাশ করা যায় না এই বাক্যে। যেমন আচ্ছা আরেকটা দেখি, ওইটার যে এটা আছে স্ট্রাকচারটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ভোসো বা ভার্ব প্লাস অবজেক্ট আমরা একটু লিখে দিই, STRUCTURE, স্ট্রাকচার হচ্ছে গিয়ে ভোসো ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। অথবা থাকবে কি জানেন, ডব্লিউএইচ কোয়েশন, ডব্লিউএইচ QUESTION কোয়েশন প্লাস ডব্লিউএইচ কোয়েশন প্লাস, এই যে এখানে দেখেন আমি লাস্টে লিখে দিছি, ডব্লিউএইচ কোয়েশন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস, সাবজেক্ট না, আগে হচ্ছে গিয়ে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট।
এই দুইটা নিয়মে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টটা কিন্তু অদৃশ্য থাকবে, তথা এটা গোপন থাকবে। তো এটাকে আমরা শুধুমাত্র লিখতে পারি ভো, মানে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ভো, শুধুমাত্র ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, অথবা আমরা এটাকে ভূ আকারে লিখতে পারি, ভূ। মনে কার্য সহজ কৌশল হচ্ছে কি সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাটা আর কি। এটা হচ্ছে ভূ মানে ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমরা যদি দেখি ডু ইউ কুইকলি, এখানে কিন্তু ভার্ব, ডো ইট কুইকলি, সরি ডো ইট কুইকলি, এখানে ভার্ব আর ইট কুইকলি হচ্ছে কি অবজেক্ট। কিন্তু এখানে কিন্তু থাকতে পারলো যে ডো ইউ ইট কুইকলি, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু এইখানে অদৃশ্য। আবার দেখেন এটা কিন্তু সেন্টেন্সটা অর্ডার করা হয়েছে, মানে আদেশ করা হয়েছে। আবার দেখেন নেভার টেল এ লাই, এখানে কিন্তু এই উপদেশ দেওয়া হয়েছে, অ্যাডভাইস, উপদেশ, নেভার টেল এ লাই, এখানেও দেখেন কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, নেভার টেল এ লাই। তো প্লিজ গিভ মি এ পেন, এখানে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে, অর্থাৎ আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলা যদি কোনো সেন্টেন্সে প্রকাশ পায় তাহলে ওই সেন্টেন্সটি হবে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মূল এটা হচ্ছে গিয়ে ভো, দেখেন এখানে আমি লিখে দিছি, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ভো বা ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা অংশ হচ্ছে কি লেয়ার টবো, ইম্পারেটিভ 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 সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি আরেকটা লেয়ার যুক্ত সেন্টেন্স, ইম্পারেটিভ লেয়ার যুক্ত সেন্টেন্স, লেয়ার টবো, লেট ওভো। অর্থাৎ লেট ওভো মানে হচ্ছে গিয়ে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এভাবে যদি সেন্টেন্সটি এই স্ট্রাকচার অনুযায়ী থাকে, যদি লেট ওভো, তাহলে কিন্তু এটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয়, অর্থাৎ লেট দ্বারা যুক্ত হতে পারে, শুরু হতে পারে, অথবা শুধুমাত্র ভার্ব দ্বারা শুরু হতে পারে। আবার এখানে কিন্তু সাবজেক্টটি অবশ্যই লুকানো থাকবে, অর্থাৎ সাবজেক্ট এখানে প্রকাশ পাবে না। তো আবার এখন আসি অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্যে। তো যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। An optative sentence express desire, prayer, wish, etc. A simple pattern can help you more. That is may plus assertive, অর্থাৎ may যুক্ত এবং assertive মানে subject plus verb plus object. May plus subject plus verb plus object. But at the same time, you should keep in mind that an optative sentence can be formed without may. অর্থাৎ এটাও মনে রাখতে হবে যে মে ছাড়াও কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স গঠিত হয়। বেশিরভাগ অবজেক্টিভ সেন্টেন্সে মে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টিকল, অর্থাৎ আল্লাহ তোমাকে সাহায্য করবে
আল্লাহ তোমাকে সাহায্য করুক যেন তুমি সব বাধা বিপত্তি অতিক্রম করে আসতে পারো। মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ। তুমি তোমার ভবিষ্যৎ জীবনে সুখী হও। মানে একটা প্রার্থনা করছে, এটাও কিন্তু একটা প্রার্থনা করছে। ধরেন আবার এগুলোতে কিন্তু মেয়া ইউজ হয়েছে। এখন আছেন লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, এখানে কিন্তু মে নাই। তো এই যে সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে মে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স গঠিত হয়। তাই এটা সবসময় বাধ্যতামূলক নয় যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতেই হবে। অর্থাৎ মে না থাকলেও কিন্তু অপটেটিভ সেন্টেন্স গঠিত হয়। তো যেই সেন্টেন্স দ্বারা মূলত ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ পায় সেটাই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো এবং অপটেটিভ সেন্টেন্স বেশিরভাগ সময়ই মে দ্বারা শুরু হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়। An exclamatory sentence express sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of the sudden change of mind. অর্থাৎ মনের কোনো পরিবর্তন হঠাৎ করে হলে ওটাই হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কিন্তু একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। Sometimes an exclamatory sentence can start with alas, bravo, ah, hooray, what, how, etc. So an exclamatory sign is mandatory after the end of the sentence. অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্নটা বাধ্যতামূলক বাক্যের শেষে দেওয়াটা। কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি বাক্যের শুরুতেও বসতে পারে। কোনো কোনো বাক্যে যদি এলাস, ব্রেভো, আহ ও হুররে ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পর বিস্ময়সূচক চিহ্নটা বসাতে হয়। এক্সাম্পল, হুররে, এই যে দেখেন এখানে কিন্তু বিস্ময়সূচক চিহ্নটা কিন্তু আগে চলে আসছে। যে কারণটা হচ্ছে গিয়ে হুররে, আমরা জানি এই যে এলাস, হুররে, ব্রাভো, আহ ও শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এক্সক্লেমেটরি চিহ্নটা আগে চলে আসে। তো হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম, মানে একটা আনন্দ প্রকাশ করছে, এবং এটা আনন্দ প্রকাশ করছে হুররে দ্বারা, এবং উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলাটি জিতে গেছি। হোয়াট এ বিউটিফুল সেন্স, কি সুন্দর অনুভূতি। দেখেন এই শব্দটি কি সুন্দর অনুভূতি, এটার পরে কিন্তু মানে একটা মনের যে একটা অনুভূতি এটা প্রকাশ করছে, আবেগ প্রকাশ করছে, বা আবেগটা প্রকাশ করার কারণে শব্দের শেষে কিন্তু একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়েছে, এবং এটা হয়ে গেছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এলাস, ইউ হ্যাভ ফেল ইন ইংলিশ, দুঃখজনক, ইউ হ্যাভ ফেল ইন ইংলিশ, তুমি ইংরেজিতে ফেল করেছো। তো এটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এটা হচ্ছে কি একটা এই কি কয় বিষাদ প্রকাশ করছে। তো এখন যাই গঠন অনুসারে সেন্টেন্সের শ্রেণী বিভাগে। আগে আমরা এই পাঁচটি পড়লাম যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এগুলো হচ্ছে গিয়ে অর্থ অনুসারে শব্দের প্রকারভেদ। এখন আমরা যাব শব্দের সরি বাক্যের বাক্যের গঠন অনুসারে বাক্যের প্রকারভেদে। তো বাক্যের গঠন অনুসারে প্রকারভেদ মূলত তিন ভাগে বাক্যকে গঠন অনুসারে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, যে সকল বাক্যে একটিমাত্র সাবজেক্ট অর অবজেক্ট এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে।
তো আপনারা বলতে পারেন সাবজেক্ট ওর অবজেক্ট চিনলাম, কিন্তু ফাইনিট ভার্বটা কি? তো ফাইনিট ভার্বটা চিনারও কিন্তু একটা অপশন আছে। ফাইনিট ভার্ব চিনার জন্য মূলত ইয়া হচ্ছে কি, যে ভার্ব হুম যে ভার্ব কোন বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে ফাইনিট ভার্ব বলে। তো ফাইনিট ভার্ব চিনার একটি সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে ওই ভার্বটিকে হোম এবং হোয়াট, অর্থাৎ কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায় তাহলেই সেই ভার্বটি হবে গিয়ে ফাইনিট ভার্ব। আর যদি অবজেক্ট না পাওয়া যায় তাহলে এটি নন ফাইনিট ভার্বে পরিণত হবে। তো একটা মনে রাখার টেকনিকটা হচ্ছে গিয়ে কাকে কি খায় তা দ্বারা অবজেক্ট পায়, অর্থাৎ ফাইনিট ভার্ব যদি আমরা চিনতে পারি, আর এটা চিনার একটা মূল ইয়া হচ্ছে গিয়ে নিয়ম হচ্ছে গিয়ে হোম বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে এটার অবজেক্ট সম্পর্কে উত্তরটা অবজেক্ট সম্পর্কে আসবে। যেমন দেখেন, আচ্ছা আমি ইংলিশ সংজ্ঞাটায় না গেলাম, আমরা সরাসরি উদাহরণে চলে যাই। যেমন দেখেন, কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ। তো আমরা যদি এই ইয়ার্ডারে প্রশ্ন করি, ভার্ব হচ্ছে গিয়ে এখানে ইজ, ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কক্সবাজার কি হয়, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে দ্য লার্জেস্ট সি বিচ। আবার এখানে দেখেন শি রোডস অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। এই যে আচ্ছা এখানে যে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করলাম কক্সবাজার কি হয়, এখানে কিন্তু আমরা ভার্বকে প্রশ্ন করছি কক্সবাজার কি হয়। তো উত্তর আসছে দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অবজেক্ট সম্পর্কে আমরা পাইছি। আবার দেখেন এখানে শি রোড অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, সে কি লিখে, অ্যাপ্লিকেশন লিখে, কাকে লিখে, প্রিন্সিপালকে লিখে। এখানে কিন্তু আমরা দুটাই কিন্তু পাচ্ছি অবজেক্ট সম্পর্কে, অর্থাৎ হোম এবং হোয়াট দুটা দ্বারাই পাচ্ছি। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। হোম, বাংলাদেশ কি কান্ট্রি, আমরা ভার্বকে প্রশ্ন করতেছি, কি কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। কিংবা যদি এখানে যদি আমরা হোম দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু পাওয়া যাবে না, কাকে কাকে এখানে কিন্তু পাওয়া যাবে না। তো মূল কথা হচ্ছে কি হোম কিংবা হোয়াট দুটা থেকে একটার যদি উত্তর পাই আমরা অবজেক্ট সম্পর্কে তাহলেই হবে ওটা ফাইনিট ভার্ব। তো সিম্পল সেন্টেন্স এর গঠন প্রক্রিয়া বা স্ট্রাকচার হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে এবং একটা কমপ্লিমেন্ট থাকবে। তো এখানে দেখেন প্রত্যেকটা উদাহরণেই কিন্তু একটা করে সাবজেক্ট এবং একটা করে সমাপিকা ক্রিয়া আছে। তো সাবজেক্ট হচ্ছে গিয়ে কক্সবাজার, তারপর হচ্ছে কি এখানে আছে শি এবং এখানে আছে বাংলাদেশ, এবং এখানে সমাপিকা ক্রিয়া বা এই কি বলে ফাইনিট ভার্ব হচ্ছে গিয়ে এখানে আছে প্রথম সেন্টেন্সে আছে ইজ, তারপরে আছে রোড, তারপরে আছে ইজ। তো এখন আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, যে সকল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরো এক বা একাধিক খণ্ডবাক্য থাকে তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। তো কমপ্লেক্স সেন্টেন্স মূলত একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের সংযুক্তিতে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। তো প্রিন্সিপাল ক্লজকে কিন্তু আশ্রয় বা অবলম্বন করেই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ গুলো
গঠিত হয়। ইট কন্টেইনস ওয়ান মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বা মূল ক্লজ এবং ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর অ্যাডভার্বাল ক্লজ। আচ্ছা, ঠিক আছে। অ্যাডভার্বাল ক্লজ কামস আফটার দ্য মেইন ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের পরেই কিন্তু অ্যাডভার্বাল ক্লজ আসে। আমরা অ্যাডভার্বাল ক্লজ না পড়ে আমরা সরাসরি পড়ব সাবঅর্ডিনেট ক্লজ। হিজ ব্রাদার ডাইড, তার ভাই মারা গেছে। এটা কিন্তু একটা সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। হিজ ব্রাদার ডাইড, তার ভাই মারা গেছে। when he was 7 years old, এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ এর উপর নির্ভর করেই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা গঠিত হয়েছে। কারণ যেন এখানে বলা হয়েছে হিজ ব্রাদার ডাইড, তার ভাই মারা গিয়েছিল। কখন? যখন তার ভাইয়ের বয়স 7 বছর ছিল। মূলত প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করেই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা গঠিত হয়েছে। তো আবার দেখেন এখানে হিজ মাদার ডাইড, আচ্ছা এখানে সরি হিজ মাদার দিছে, এখানে ব্রাদার দেই। হিজ ব্রাদার ডাইড, এটা হচ্ছে কি মেইন ক্লজ, এবং হোয়েনটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর হি ওয়াজ, হোয়েন হি ওয়াজ 7 years old, 7 years old। তো এটা হচ্ছে কি হি ওয়াজ 7 years old, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে গিয়ে যে ক্লজ কোনো নাউন বা প্রনাউনের পরে বসে ওই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাকে অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আসলে আমি একটু শীটটা ফলো করতেছি এই কারণে যে আমি আমার নিজের উপর হচ্ছে, আপনাদের উপর হচ্ছে, সমস্যা নেই। যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আমরা জানি অ্যাডভার্বের কাজ হচ্ছে গিয়ে হ্যাঁ ভার্বকে সরি অবজেক্টকে মডিফাই করা। তো এখানে কিন্তু হি ওয়াজ 7 years old, এখানেও কিন্তু হিজ ব্রাদার ডাইড হোয়েন হি ওয়াজ 7 years old, এখানেও কিন্তু ভার্বকে কিংবা সাবজেক্টকে মডিফাই করছে, অবজেক্টকে মডিফাই করছে। তো মেইন ক্লজ, এবং অপরদিকে when subordinate when he was 7 years old, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজের সংজ্ঞাটা হচ্ছে কি যে সাবঅর্ডিনেট
ক্লজ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাকে অ্যাডভার্বাল ক্লজ বলে। অর্থাৎ আমরা জানি অ্যাডভার্ব এর কাজ হচ্ছে গিয়ে নাউন বা প্রোনাউন ব্যতীত, বাক্যের নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। তথা এটা হতে পারে অ্যাডজেক্টিভ কেও মডিফাই করতে পারে, ভার্ব কেও মডিফাই করতে পারে, অ্যানাদার অ্যাডভার্ব কেও মডিফাই করতে পারে, কিংবা প্রিপজিশন কেও মডিফাই করতে পারে, কনজাংশন কেও মডিফাই করতে পারে এবং সেন্টেন্স কেও মডিফাই করতে পারে। অর্থাৎ যখনই মডিফাই করবে তখনই এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এবং এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে। তো if you read regularly you will do well in the exam. Here if you read regularly is a subordinate clause, কারণ subordinate conjunction যুক্ত, এবং you will do well in the exam in this is the main clause. You will do well in the exam এটা হচ্ছে কি মেইন ক্লজ, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ রূপে একটা মনের ভাব প্রকাশ করতে পারছে, একটা পূর্ণাঙ্গ বাক্য এটা। এই কারণে হচ্ছে কি, অর্থাৎ এটা হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ বাক্য, একটা আর ইফ ইউ রিড রেগুলারলি এটা হচ্ছে একটা অসম্পূর্ণ বাক্য। পূর্ণাঙ্গ বাক্য বলে এটাকে মূলত প্রিন্সিপাল ক্লজ বলে। The best way to detect subordinate clause is that it always begins with conjunctions like, তো এখানে বলা হয়েছে যে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ চিহ্নিত করার ভালো পদ্ধতি হচ্ছে গিয়ে এটা সব সময় কিছু কনজাংশন দ্বারা শুরু হয়, যেমন হোয়ার, হোয়াট, হোয়েন, দ্যাট, হোয়াইল, হু, ইফ, হোয়েদার, বিকজ, হোয়েনেভার, হুএভার, হোয়াটএভার, হোয়ারএভার, দো, অলদো, টিল, আনটিল, আনলেস, আফটার, বিফোর, সো, দ্যাট এ সকল কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়। And then you did not ever hear what his name was. You did not ever hear এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য। আবার এখানে দেখেন হোয়াট হিজ নেম ওয়াজ, এটা কিন্তু অসম্পূর্ণ বাক্য এবং এটা হোয়াট দ্বারা শুরু হয়েছে, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। দো হি লিভস ইন আমেরিকা, এটাও দেখেন কিন্তু একটা অসম্পূর্ণ বাক্য। দো হি লিভস ইন আমেরিকা, যদিও সে আমেরিকায় বসবাস করে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আরেকটা কিন্তু ওয়ার্ড, এটা কিন্তু সরি বাক্য রয়েছে, এই বাক্যটা পড়লেই বোঝা যায় যদিও সে আমেরিকা বসবাস করে, কিন্তু সে কিংবা অন্য কিছু একটা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি, অর্থাৎ অনর্গল সে বাংলা বলতে পারে। এখানে এই শব্দটা দ্বারা কিন্তু পূর্ণাঙ্গ, সরি এই বাক্যটা দ্বারা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য প্রকাশ পায় না, কিন্তু হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য প্রকাশ পায়। এই কারণে হচ্ছে গিয়ে যেহেতু পূর্ণাঙ্গ বাক্য প্রকাশ পায় নাই, এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এখন আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বা যৌগিক বাক্যে। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য কি? নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে। A compound sentence incorporates at last two principal clauses. This clause linked by one or more coordinating conjunctions, punctuations or both. অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের জয়টা ক্লোজেই থাকুক না কেন, প্রত্যেকটা ক্লোজেই প্রিন্সিপাল ক্লোজ হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লোজেই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে। এবং যে সকল কনজাংশন ইউজ করলে তাকে কম্পাউন্ড সেন্টেন্সে যে সকল কনজাংশন ইউজ হয়, and, or, but, not, also, thus, however, moreover, therefore, so, still, less, else, as well as, otherwise, accordingly, yet, not yet, yet, not yet, but also, either or, neither nor, on the contrary, it is. অর্থাৎ এই কনজাংশন গুলো থাকলে কিন্তু বুঝতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স। তো যেমন হি ইজ পোর বাট হ্যাপি,
সে গরিব কিন্তু সুখী। উই সার্চড হিম এভরিওয়্যার, আমরা তাকে সব সবখানে খুঁজেছিলাম, বাট ডিড নট ফাইন্ড, কিন্তু কোথাও পাইনি। এখানে দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, দেখে বলে কিন্তু কোঅর্ডিনেট ক্লজ দ্বারা সংযুক্ত হয়েছে। তো আবার দেখেন মো shouted and all the people started to clap their hands, অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সেই দেখতে পাচ্ছি যে একটা করে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সাবজেক্ট সেন্টেন্সটা গঠিত হয়েছে। তো আমরা সর্বব্যাপ্তিতে বলতে পারি যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্সই হলো কোঅর্ডিনেটিং ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স মূলত দুই বা ততোধিক কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারাই গঠিত হয়। তো এখানে দেখেন আমি খুব সুন্দর করে লিখে দিছি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রক্রিয়া মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে এসভিও, সোবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রক্রিয়াটা হচ্ছে কি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক, অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন দ্বারা শুরু হবে এবং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি বো অথবা লেট অফ, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট হবে অথবা লেট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। অবজেক্টিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেট না মে সবু, অর্থাৎ মেযুক্ত সেন্টেন্স হবে। আর আগে যে বলছি যে মেযুক্ত সেন্টেন্স হলে যে মেযুক্ত সেন্টেন্স ছাড়াও কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স হতে পারে। এই যে যেমন বলছিলাম আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এই যে এখানে দেখেন লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, এটা কিন্তু মে দ্বারা শুরু হয় নাই, মে ছাড়াও কিছু কিছু আছে অবজেক্টিভ সেন্টেন্স হয়। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে কি ইন্টারজেকশন ওয়ার্ড এবং এক্সক্লেমেটরি চিহ্ন এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই সেন্টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে তথা আপডেট ভিডিও পেতে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা পেতে তো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন।